বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর লিজ থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা আজকের ক্লাসে এ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে শিখব। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের গুরুত্বপূর্ণ সকল অধ্যায়ের মধ্যে এটিও একটি। আমাদের অনেক কিছু বোঝার আছে, ধৈর্য ধরে ক্লাসটা দেখো, আমি সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। লিজের বাংলা অর্থ হচ্ছে ইজারা। এটা হলো যে কারো সম্পত্তি ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অধিকার পাওয়া, এটা হলো লিজ। কারো সম্পত্তি বা কোনো সম্পত্তি ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অধিকার পাওয়া অথবা দেওয়া, এই ব্যাপারটাকে লিজ বলে। তো লিজ দুই ধরনের, একটা ক্যাপিটাল আর একটা অপারেটিং। অপারেটিং নিয়ে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, তো ক্যাপিটাল নিয়ে আসে। তো ক্যাপিটাল লিজ কি? সম্পদের মেয়াদকালের 75%-এর বেশি সময়ের জন্য লিজ দেওয়া হলে, এই বিষয়টা আমি বুঝিয়ে বলছি। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম একটা ইকুইপমেন্ট লিজ দেওয়া হবে। যে কোনো সম্পদ, এটা তো আর সারা জীবন ব্যবহার করা যাবে না, এটার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে, যে এটা এই পরিমাণ সময় বা এত বছর ব্যবহার করা যাবে। ধরে নিলাম যে এই সম্পদটা 5 ইয়ার্স ব্যবহার করা যাবে, এই সম্পদটা 5 বছর ব্যবহার করা যাবে। এখন এই যে সময়সীমা 5 ইয়ার্স, যদি এই 5 বছরের 75%-এর উপরে, অর্থাৎ 75% বলতে ধরে নাও ইকুইপমেন্ট বা যন্ত্রপাতির মালিক যিনি, উনি লিজ দিবেন, তো লিজটা দিয়ে দিলেন 4 বছরের জন্য। এখন এই ইকুইপমেন্ট ব্যবহার করা যাবে 5 ইয়ার্স, কিন্তু উনি লিজ দিয়ে দিলেন 4 বছরের জন্য। এই যে ইকুইপমেন্টের মেয়াদকাল, এই সময়ের 75%-এর উপরে কি এই 4 ইয়ার্স? তো এটা বাইর করবো কিভাবে? যেমন ধরো এই 5 দ্বারা যদি আমরা 100-কে ভাগ করি, 20 পাবো, 20-কে 4 দ্বারা গুণ করলে 80 পাবো। তার মানে 80% সময়ের জন্যই ওইটা লিজ দেওয়া হয়েছে, ওইটার মেয়াদকালের ইকুইপমেন্টের। অতএব এটা 75%-এর উপরে, এটা হলো ক্যাপিটাল লিজ। বোঝাতে পেরেছি যে এটা ব্যবহার করা যাবে 5 বছর, কিন্তু এটা লিজ দেওয়া হয়েছে 4 বছর। তো এটার আয়ুষ্কালের 75%-এর বেশি সময় লিজ দেওয়া হয়েছে, সুতরাং এটা হলো ক্যাপিটাল লিজ। তো বোঝার মতো এই ছিল বিষয় এখানে। ওকে, এখন আসো, আমাদের এ অধ্যায়ে জার্নাল করতে হবে। লিজ গ্রহীতা অথবা লিজ দাতা অথবা লেজর, উভয়ের জন্য জার্নাল করার জন্য বলা হতে পারে, অথবা লিজ গ্রহীতার জন্য জার্নাল করার জন্য বলা হতে পারে। এখন আমরা কখন কোন জার্নাল দিব এটা আগে থেকে জেনে রাখা ভালো। বিভিন্ন কিছু লিজের অঙ্ক থাকতে পারে, তবে আমি ধরে নিলাম যে একটা ইকুইপমেন্ট এখানে লিজ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে জার্নাল এন্ট্রিসগুলো কি হবে? যেমন ধরো এখানে আসছে লিজ লাইবিলিটির জন্য। তো লিজ লাইবিলিটি লিজ গ্রহীতার জন্য এটা কীরকম? এই যে লিজ গ্রহীতা একটা যন্ত্রপাতি লিজ নিয়েছেন, বাড়ায় নিয়েছেন, এই ক্ষেত্রে একটা জার্নাল দিতে হবে, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। আর লিজদাতা যে যন্ত্রপাতিটা ভাড়া দিয়েছেন, এই ক্ষেত্রে উনি ভাড়ার টাকা পাবেন, যেটা হলো লিজ রিসিভেবল, প্রাপ্য ইজারা, লিজ রিসিভেবল ডেবিট। আর ইকুইপমেন্ট ওনার কাছে ছিল, কিন্তু এখন উনি ভাড়া দিয়ে দিচ্ছেন, এই জন্য ইকুইপমেন্ট ক্রেডিট। লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, এটা হলো লিজদাতার জন্য জার্নাল, এটা হলো লিজ গ্রহীতার জন্য জার্নাল। যেই তারিখে কোনো কিছু লিজ নেওয়া হবে, ওই তারিখে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট লিজ গ্রহীতার জন্য, আর লিজদাতার জন্য লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। এটা তোমাদের মনে রাখতে হবে। যখনই নির্দিষ্ট বছর শেষ হয়ে যাবে, অথবা এমনও হতে পারে যে উল্লেখ থাকবে লিজ বা ভাড়া দিতে হবে বছরের প্রথমে অথবা বছরের শেষে, এরকম উল্লেখ থাকতে পারে। এখন ভাড়া যেই দিন দিতে হবে, লিজ রেন্ট পেইড, যেই তারিখে বা যেই দিন ভাড়াটা দিতে হবে, নগদ তো চলে যাবে, এই জন্য ক্যাশ ক্রেডিট, লিজ লাইবিলিটি ডেবিট। লিজ লাইবিলিটি কেন ডেবিট? দায় সৃষ্টি হওয়ার কারণে লিজ লাইবিলিটি আগে ক্রেডিট করা হয়েছিল, আর এখন এটা
টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে মানে দায়টা হ্রাস পেয়েছে, এই জন্য লিজ লাইবিলিটি এখন ডেবিট। আর নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট। যখনই তুমি লিজের ভাড়াটা পরিশোধ করে দিবে, লিজদাতা কিন্তু নগদ টাকাটা পাবে, এই জন্য ক্যাশ ডেবিট। অনেক আগে লিজ রিসিভেবল ডেবিট ছিল, যেহেতু এখন পেয়ে গেছেন ওইটা এখন লিজ রিসিভেবল ক্রেডিট করা হলো। অর্থাৎ একবার ভাড়া পেয়ে গেছেন, ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট, নগদ পাওয়ার কারণে ক্যাশ ডেবিট, আর লিজ গ্রহীতা নগদ দেওয়ার কারণে ক্যাশ ক্রেডিট। মনে থাকবে? ডেপ্রিসিয়েশন অবশ্যই। তো যেই যন্ত্রপাতি নেওয়া হয়েছে এটা ব্যবহার করা হবে, আর ব্যবহার করার কারণে অবচয় হবে। স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তাকে অবচয় বলে। উদাহরণস্বরূপ ধরে নাও আজকে আমি আমার ব্যবসার জন্য একটা টেবিল বা চেয়ার ক্রয় করলাম 10,000 টাকা দিয়ে। 3 মাস পরে কিন্তু ওই 10,000 টাকা চাইলে এটা বিক্রয় করা যাবে? যাবে না। ধরে নাও যে 7,000 টাকায় বিক্রয় করা হলো, তো পরবর্তী 3,000 কেন কমে গেল? ব্যবহার করার কারণে। যেহেতু ক্যাপিটাল লিজে এই যন্ত্রপাতিটি ভাড়া দেওয়া হবে, তো এটার যে জাবেদাটা, এটা লিজ গ্রহীতার এখানেই শুধু জাবেদাটা দিতে হয়। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই জাবেদা সবসময় দিতে হয়, একই রকম হয়ে থাকে। এটা লিজদাতার এখানে কোনো জাবেদা দিতে হয় না ডেপ্রিসিয়েশনের। ইন্টারেস্টটা যখন হবে, লিজদাতাকে তো ইন্টারেস্ট দিতে হবে, বা লিজের ভাড়ার মধ্যে ইন্টারেস্ট থাকে। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। কেন? কারণ এখন পর্যন্ত দেখানো হয়েছে ইন্টারেস্টের টাকাটা বকেয়া। তো ইন্টারেস্ট যদি বকেয়া থাকে বা কোনো ব্যয় বকেয়া থাকে, ব্যয়কে ডেবিট করতে হয়, ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট করতে হয়। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। যখনই ইন্টারেস্ট লিজ গ্রহীতার কাছে বকেয়া, লিজদাতা কিন্তু পাবে। তো লিজদাতা যেহেতু পাবে, এটা ওনার জন্য আয়, এই জন্য ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আর ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, রিসিভেবল বাংলা অর্থ কি? প্রাপ্য, প্রাপ্য ইন্টারেস্ট। আর এখানে যে লিজ রিসিভেবল বাংলা অর্থ কি? প্রাপ্য ইজারা, যেটা উনি পাবেন। প্রাপ্য মানে পাবেন, প্রাপ্ত মানে পেয়ে গেছেন। প্রাপ্ত, প্রাপ্তি, যেটা পেয়ে গেছি, প্রাপ্য মানে পাবো। ওকে। তো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, আয় হওয়ার কারণে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। তারপর এক্সপেন্স আর রেভিনিউ ক্লোজ করার জন্য যদি আমি বলি যে এক্সপেন্স কার সাথে সম্পর্কিত? লিজ গ্রহীতার সাথে অবশ্যই। আর রেভিনিউ কার সাথে সম্পর্কিত? লিজদাতার সাথে, কারণ উনি লিজ দিয়েছেন, ওনার আয় হবে। আর উনি লিজ দিতেই থাকবেন, ইন্টারেস্ট এগুলা দিতেই থাকবেন, ওনার ব্যয় হবে, তাই তো? তো এখানে যে কোনো হিসাব ক্লোজ করার জন্য, অনেক শিক্ষার্থীরা হয়তো আমার ফার্স্ট ইয়ারে ক্লাস করেছেন, যারা করেছেন তাদের জন্য ব্যাপারটা সহজ হবে, যারা করেন নাই তাদের জন্য বুঝতে অসুবিধা হবে। যে কোনো হিসাব ক্লোজ করার জন্য আমরা এমনিতে জানি যে কোনো আয় ক্রেডিট, যে কোনো আয় ক্রেডিট, কিন্তু হিসাব ক্লোজ করার সময় এটা ডেবিট হয়ে যায়। আর যে কোনো ব্যয় আমরা জানি ডেবিট করতে হয়, কিন্তু হিসাব ক্লোজ করার সময় এটা ক্রেডিট হয়ে যায়। এই জন্য অল এক্সপেন্স ক্রেডিট আর ইনকাম সামারি ডেবিট, এটা ব্যয়ের জন্য। যখনই আমাদেরকে বলা হবে যে লিজদাতার বইয়ে আয়সমূহ ক্লোজ করার জন্য, আমরা জানি ইন্টারেস্ট রেভিনিউ বা যে কোনো আয় ক্রেডিট, কিন্তু আয়সমূহ ডেবিট করতে হবে, ইনকাম সামারি ক্রেডিট করতে হবে। এখানে একটা নমুনা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অঙ্কের মধ্যে এই ধরনের জাবেদা দাখিলা দিতে হবে। ওকে। এখন আমাদের অঙ্কের মধ্যে পিবিআইএফ অথবা পিবিআইএফ এ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ এনুইটি। তো যে কোনো একটা বছরের জন্য এই যে সূত্রটা, যে কোনো এক বছরের জন্য, আর এটা হচ্ছে একসাথে একাধিক বছরের জন্য। এখন যে কোনো এক বছরের জন্য ধরে নাও যে 10%-এর 4 নম্বর বছরের ফ্যাক্টর আমি বাইর করবো। এখন সূত্র কি আছে? 1/1 + i হোল 10। তখন এই জায়গায় 1 + i এর জায়গায় 0.10। যদি 1 নম্বর বছরের বাইর করতে চাই, এখানে n এর মান 1। যদি 4 নম্বর বছরের বাইর করতে চাই, n এর মান 4। উত্তরে যা পাবো এটাই আনসার। এখানে উত্তরে যা আসবে সেটাই আনসার। এই যে কোনো এক বছরের, এখানে 5 নম্বর বছরেরও বাইর করা যেতে পারে, 3 নম্বর বছরেরও বাইর করা যেতে পারে। বোঝাতে পেরেছি? আরেকটা কথা, 10% হলে তো এখানে 100 দ্বারা ভাগ করে 0.10 নেবেন, তো হলো 5%। কত নেবেন বলুন তো? এখানে অনেক শিক্ষার্থীরা 0.50 নিয়ে নেন। 0.50 মানে 50%। কি করবেন? 5কে 100 দ্বারা ভাগ করবেন, উত্তরে পাবেন 0.05। উত্তরে পাবেন কি? 0.05। এটা মাথায় রাখবেন। তারপর একসাথে যখন আমি 2 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, একাধিক বছরের, এক কথায়
যখন আমি বাইর করতে চাই, এখানে ইন্টারেস্টের জায়গায় আই এর মানটা, আর এন যদি 5 বছর হয় একসাথে 5 বছরের, এখানেও ইন্টারেস্টের মানটা তখন বসিয়ে দিলে উত্তরটা চলে আসে। আমি আপাতত তোমাদের দেখিয়ে দিলাম, বাকিটা অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে, আর বেশ কিছু অঙ্কের সমাধান করতে হবে অধ্যায় থেকে। এখানে লিজ পেমেন্ট যদিও দিয়েছি, এটা এই সূত্রটা তোমরা এর আগেও পড়েছো। পিবি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, পিবি অ্যানুইটি, যেটা তোমরা প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের মধ্যে এ জাতীয় অঙ্কের সমাধান করেছো। যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস করছো তারাও এ জাতীয় সূত্র ব্যবহার করেছো। যখনই লিজের ভাড়া, এখানে এ দ্বারা বোঝানো হয় কিস্তি, আর এখানে বোঝানো হবে লিজের ভাড়া। লিজের ভাড়াটা যখন প্রতি বছরের শেষে দেওয়া হবে, এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার, তখন এই সূত্রটা, এটা লিজ পেমেন্ট দিয়েছি আমি। তো লিজ পেমেন্ট বইয়ের মধ্যে দেওয়ার জন্য আমি দিয়েছি, এখানে পিবিও দিতে পারো, অসুবিধা নেই। তো প্রতি বছর বছরের শেষে যদি হয়, বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, বিগিনিং অফ দ্য ইয়ার, প্রতি বছরের শুরুতে যদি এই ভাড়াটা দিতে হয় তখন এই সূত্র ব্যবহার করতে হবে, আর প্রতি বছরের শেষে যদি ভাড়াটা দিতে হয় তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখন যারা পেইড কোর্সে যুক্ত আছো তারাও এই ক্লাসগুলো দেখে নাও, আর একটা অঙ্কের সমাধান আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে নাও। লেমো কর্পোরেশন সাইন এ 10-year নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম আইডিএলসি। লেমো কর্পোরেশন 10 বছরের জন্য নন ক্যান্সেলেবল একটা লিজ এগ্রিমেন্ট করেছেন, সম্মতি হয়েছেন বা চুক্তি করেছেন, অ্যান্ড ইকুইপমেন্ট একটা যন্ত্রপাতি ফ্রম আইডিএলসির কাছ থেকে। তাহলে লিজদাতা কে আর লিজ গ্রহীতা কে? আইডিএলসি হলো লিজদাতা, কারণ আইডিএলসির কাছ থেকে লেমো কর্পোরেশন লিজ নিয়েছে। তাহলে লিজ গ্রহীতাকে লেমো কর্পোরেশন। কত বছরের জন্য লিজ? 10 বছরের জন্য। নন ক্যান্সেলেবল মানে কি? ক্যান্সেল করা যাবে না। যে লিজ নিয়েছো, ভাড়া দিতেই হবে, ক্যান্সেল করা যাবে না। এটা হচ্ছে ক্যাপিটাল লিজ, যেটা ক্যান্সেল করা যায় না। দি ইনফরমেশন পার্টেন্স টু দিস লিজ আর এস ফলোস। তো কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে লিজ সম্পর্কে। ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2012। যে বাৎসরিক রেন্টাল পেমেন্ট, বাৎসরিক ভাড়া 90,000 টাকা দিতে হবে বছরের শুরুতে। দি ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2012 ইজ টাকা 5,50,000। ফেয়ার ভ্যালু মানে ন্যায্য মূল্য, ইকুইপমেন্ট বা যন্ত্রপাতির ন্যায্য মূল্য জানুয়ারি 1, 2012 সালে 5,50,000 টাকা। দি এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 10 years। এবং এই যে ইকুইপমেন্ট, এটা 10 বছর ব্যবহার করা যাবে। তো 10 বছর ব্যবহার করা যাবে, আবার 10 বছরের জন্য লিজ দেওয়া হলো, তার মানে মেয়াদকালের 100%ই তো লিজ দেওয়া হয়েছে, এই জন্য এটা ক্যাপিটাল লিজ। উইথ আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা 10,000। রেসিডুয়াল ভ্যালু অথবা সলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু, এই তিনটারই বাংলা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই যে ইকুইপমেন্ট 10 বছর ব্যবহার করা যাবে, 10 বছর পরে ওই ইকুইপমেন্ট কত টাকায় বিক্রি করা যাবে, যখন ইকুইপমেন্ট আর ব্যবহার করা যাবে না ওই অবস্থায়, তখন বলা হলো 10,000, কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই। 10,000 হতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। লেমোস বরোয়িং রেট ইজ 12% পার ইয়ার। তো এখানে ঋণের হার 12% ইন্টারেস্ট। এখানে রিকোয়ারমেন্ট প্রিপেয়ার দ্য অ্যামর্টাইজেশন শিডিউল ফর দি ফার্স্ট 3 years ইন দ্য বুকস অফ লিমো। তারপর শো দি জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইয়ার 2012 ইন দ্য বুকস অফ বোথ পার্টিস। বোথ পার্টিস মানে হলো যে উভয় পার্টি, লেমো কর্পোরেশন এবং আইডিএলসি উভয়ের জন্য এখন আমাদের জার্নাল দিতে হবে। আর অ্যামর্টাইজেশন শিডিউল মানে যে শিডিউলের মধ্যে ইন্টারেস্টের পরিমাণ, দায়ের পরিমাণ, এগুলো উল্লেখ থাকে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে নাও, আমি প্রশ্নটা এই জায়গায় রাখবো, আর ইন্টারেস্ট অ্যামর্টাইজেশন শিডিউলটা এখানে বোঝাচ্ছে। ইয়ার 2012-1-1। তো বিগিনিং ব্যালেন্স 5,50,000। 5,50,000 হচ্ছে ইকুইপমেন্টের মূল্য,
তো ইকুইপমেন্টের মূল্য এটা তো বাড়ায় পরিশোধ করতে হবে। অ্যানুয়াল পেমেন্ট 90,000, বছরের শুরুতে হওয়ার কারণে এখানে ইন্টারেস্টটা দিতে হচ্ছে না। তখন রিডাকশন অফ লিজ লাইবিলিটি 90,000-ই, অর্থাৎ এখানে লিজ 90,000-ই দেওয়া হচ্ছে। এই 5,50,000 থেকে যখন 90,000 দিয়ে দেওয়া হবে, এখন পর্যন্ত লাইবিলিটি বা দায় হিসাবে থাকবে 4,60,000 এখন পর্যন্ত দেওয়ার বাকি। যখন তুমি পরের বছরে চলে গেলে তো 4,60,000, তো 4,60,000-এর এখন তুমি ইন্টারেস্ট 12% এখানে বাইর করো 55,200, কিন্তু প্রতি বছর যে 90,000 বাড়া এটা কিন্তু সবসময় এখানে বসবে। 50,200 এইটা অ্যানুয়াল লিজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এই জন্য 90,000 থেকে 55,200 মাইনাস করে দাও। মাইনাস করে দিলে 34,800 থাকবে। এটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, মূল যে পেমেন্টটা। তো 4,60,000 থেকে এই পেমেন্টটা 34,800 এখন মাইনাস করলে 4,25,200 এখন পর্যন্ত বাকি। ওইটা এখন এখানে নিয়ে আসা হলো 4,25,200। 4,25,200 এর 12% ইন্টারেস্ট এইটা। অ্যানুয়াল পেমেন্ট থেকে ইন্টারেস্টটা মাইনাস করলে মূল পেমেন্ট এটা। এখন 4,25,200 থেকে এই টাকাটা মাইনাস করে দিলে এখন পর্যন্ত 3,86,224 টাকা বাকি। ওইটা এখানে নিয়ে আসলাম, এটার ইন্টারেস্ট 46,347। 90,000 থেকে 46,347 মাইনাস করলে 43,653। 3,86,224 থেকে 43,653 মাইনাস করলে 3,42,571। 3 বছরের জন্য বলা হয়েছে লোন অ্যামর্টাইজেশন শিডিউল। অ্যামর্টাইজেশন শিডিউল এটা 3 বছরের জন্য। 3 বছরের এখানে বাইর করা হলো। তারপরে জার্নালটা করতে হবে। তো জার্নাল প্রথমে লেমো কর্পোরেশন, এটা হলো লিজ গ্রহীতা। মূল্যটা কত ইকুইপমেন্টের? 5,50,000 এটাই জন্য। লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজটা ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। একটু আগে যে জার্নালগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আর আইডিএলসি বা লিজদাতার ক্ষেত্রে লিজ রিসিভেবল ডেবিট 5,50,000, ইকুইপমেন্ট ক্রেডিট। বুঝতে পেরেছ? লেমো কর্পোরেশন হলো লিজ গ্রহীতা আর আইডিএলসি হচ্ছে লিজ দাতা। এই দুইটা জার্নাল দিয়ে দিলাম। তারপর যে ভাড়া দেওয়া হচ্ছে প্রতি বছরে, ভাড়াটা কত? 90,000 টাকা। অতএব নগদ চলে যাবে ক্যাশ ক্রেডিট এখানে, লিজ লাইবিলিটি ডেবিট। তো লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট, আর লিজ দাতা পাবে ক্যাশ ডেবিট লিজ রিসিভেবল ক্রেডিট। লিজ রিসিভেবল আগে যেটা ছিল ওইখান থেকে 90,000 পাওয়া গেছে, এই জন্য লিজ রিসিভেবল এখানে ক্রেডিট করা হয়েছে। ডেপ্রিসিয়েশন এখানে যে সলভেন্স ভ্যালু আছে এটার কোনো গ্যারান্টি যেহেতু নেই, এই জন্য এটা মাইনাস করা হলো না। এই 5,50,000-কে সরলরৈখিক পদ্ধতিতে 10 দ্বারা ভাগ করলে 1 বছরের অবচয়টা পাওয়া যাবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 2012 সালের অঙ্কের সমাধান যেহেতু বলা হয়েছে, এই যে 2012 সালের এই জায়গায় 55,200, এই 55,200 ইন্টারেস্টটা এখন পর্যন্ত বকেয়া আছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এটার জন্য একটা জার্নাল এখানে দিতে হবে। আর এখানে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, এখন পর্যন্ত ইন্টারেস্ট পান নাই, তো পাবেন। এই জন্য রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট এই জার্নালটা। এখন ব্যয়সমূহ ক্লোজ করতে হবে এখানে। তো ব্যয় কি কি আছে? ব্যয় আছে ইন্টারেস্ট এক্সপেন্স একটা, টাকার পরিমাণ 55,200, তো ব্যয়সমূহ ক্রেডিট করতে হয়। আরেকটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 55,000, এগুলো ক্রেডিট, আর এগুলোর যোগফল ইনকাম সামারি ডেবিট। তো ব্যয় এখানে ক্লোজ করা হলো। আর আয় এখানে ইন্টারেস্ট রেভিনিউ এখন পর্যন্ত পাওয়া হয় নাই, তো ইন্টারেস্ট রেভিনিউটা এখানে ক্রেডিট করা হলো। আয় এমনি ডেবিট করা হলো, আয় এমনিতে ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ এখানে ডেবিট করা হলো, আর ইনকাম সামারিটা এখানে ক্রেডিট করা হলো।
আশা করব যে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর একটু আগে আমি তোমাদেরকে যা বুঝালাম এটার উপর ভিত্তি করেই মূলত অঙ্কের সমাধান হয়েছে, এগুলোর উপর ভিত্তি করে। তো যারা পেইড কোর্সে যুক্ত আছো পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।